চিকিৎসকদের কর্মবিরতির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছে ঢাকা মেডিকেলে, সেখানে রয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, রোগীদের ওপর কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে? স্বাস্থ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং সেই বকেয়া যে বেতন ভাতা রয়েছে সেটি প্রাপ্তির দাবি নিয়েই কিন্তু আজ চতুর্থ দিনের মতো তাদের কর্মবিরতি পালন করছেন এবং কর্মবিরতির যে প্রভাবটি সেটি কিন্তু খুব স্পষ্ট রয়েছে রাজধানীর সহ সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি যে ইন্টার্ন চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন না করায় রোগীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। রোজার মাস, সে তুলনায় রোগী কম হলেও কিন্তু যারাই আসছেন তারা কিন্তু তাদের চিকিৎসাটা পাচ্ছেন না। তবে এই ব্যাপারটি সুরাহা করতেই কিন্তু দুপুর 1টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেল তিনি শেখ হাসিনা প্লাস্টিক এবং বার্ন ইউনিটে এসেছেন এবং আমার পেছনে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন, তারা এসেছেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছেন কিছুক্ষণের মধ্যেই। এবং স্বাস্থ্যমন্ত্রী যখন এই শেখ হাসিনা বার্ন ইউনিটে আসে তার সাথে আমরা কথা বলি এবং সে যেটি জানিয়েছেন যে একটি যৌক্তিক দাবি ইন্টার্ন চিকিৎসকদের, তিনি সেটি মানছেন এবং যতটুকু সম্ভব তাদের বেতন ভাতা বাড়িয়ে হোক কিংবা তাদের যেভাবেই হোক বুঝিয়ে আন্দোলনকে সীমিত করে কাল থেকে কিংবা আজ থেকেই কি তাদেরকে দায়িত্বে ফেরানো যায় কিনা বা কাজে ফেরানো যায় কিনা সে ব্যাপারে তিনি চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বৈঠকের পর তিনি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তার বক্তব্য দিবেন এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পরিচালক সহ। এবং ইন্টার্ন চিকিৎসকদের দলের সাথে আমরা যেটি কথা বলেছি যে তাদের যে বেতন ভাতা রয়েছে সেটি প্রায় অনেক কম এবং তারা ডাবল বেতন ভাতা চান, এমনটা দাবি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু পরে বৈঠক রয়েছে এবং বৈঠক শেষেই কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো। ঋতু, এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশালে চিকিৎসকদের কর্মবিরতির খবর জানান। ঋতু, এটি কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এই চলতি মাসে দ্বিতীয় দফার ধর্মঘট। এ মাসের শুরুর দিকে কমিটি নিয়ে একটা দ্বন্দ্বের কারণে এখানকার ইন্টার্ন চিকিৎসকরা প্রথম দফায় ধর্মঘট করেছিলেন এবং তখন এখানে যে 190 জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের মধ্যে প্রায় অর্ধেক ওই ধর্মঘটে অংশ নিয়েছিলেন। তো সেই ধর্মঘটের বিষয়টি শুরু হতে না হতেই আবার এই 5 দিনব্যাপী ধর্মঘট চলছে। তো এখানে আপনাকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু দক্ষিণাঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য একটি চিকিৎসা কেন্দ্র এবং এখানে ইনডোর আউটডোর মিলিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার রুগী এখানে কিন্তু চিকিৎসা নেয় এবং এই চিকিৎসার বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি নিশ্চিত করেন ইন্টার্ন ডাক্তাররা। কারণ হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কিন্তু এখানে খুবই কম। বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা রাউন্ডে আসেন, মানে দিনে একবার বা দুবার এসে ঘুরে যান, তবে সার্বক্ষণিকভাবে অবস্থান নিয়ে রোগীদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা। তো ইন্টার্ন চিকিৎসকদের এই যে টানা 5 দিনের ধর্মঘট, এর ফলে আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরো চিকিৎসা ব্যবস্থাটি কিন্তু বলতে গেলে ভেঙে পড়েছে এবং এখানে সিনিয়র ডাক্তার যারা আছেন, বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তারা সকাল 9টায় একবার এবং দুপুর 2টায় একবার এসে ঘুরে গেলেও নিয়মিত যে চিকিৎসা সেবা কিংবা ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে সার্বক্ষণিকভাবে রোগীদের খোঁজ খবর রাখেন সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, যে কারণে রোগীরা কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছেন এবং তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এখানে ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট শেষ করে চিকিৎসা সেবায় ফিরে না আসা পর্যন্ত এখানে মানে স্বাভাবিক চিকিৎসা ফিরে আসবে না, এটাই মনে করছেন রোগীরা। ঋতু, জানছিলাম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর। 8,425 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে 7,939 কোটি টাকা আর বৈদেশিক উৎস থেকে আসবে 485 কোটি 65 লাখ টাকা। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল সালাম জানান, প্রকল্প
প্রকল্পগুলো যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2026 সালে স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সুযোগ কাজে লাগানো এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে এক ব্যক্তির শাসন চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্দী অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হওয়াদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নিজেদের সংগঠিত করে সরকারের বিরুদ্ধে পর্যায়ক্রমে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে মির্জা ফখরুল নেতাকর্মীদের হতাশ না হওয়ারও আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত রাতেও তার এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে চিকিৎসকরা সবাই ভেবেছিল আর বোধহয় সময় পাওয়া যাবে না। একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন এর থেকে মুক্তি পাওয়ার পথটা কি? সেই 71 সালের যুদ্ধের সময় যেমন বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, 69-এ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, 90-এ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একইভাবে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজধানী কারওয়ান বাজারের কাঁচা বাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ডিএনসিসি 5-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, তাদের অফিস স্থানান্তরের মাধ্যমে শুরু হচ্ছে কারওয়ান বাজারের কাঁচা বাজার স্থানান্তর প্রক্রিয়া। অফিসটি সরিয়ে নেওয়া হবে মোহাম্মদপুরে। ঈদের আগে অফিসের সবকিছু স্থানান্তর হলেও ভবনটি ভাঙা হবে পরে। ইতোমধ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা হয়েছে। আপাতত কাঁচা বাজারটি সরানোর কথা ভাবা হচ্ছে। তাদের যেখানে স্থানান্তর করা হবে সেখানেও কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। এছাড়া বাজারে কোনো খুচরা ব্যবসায়ী বা বাজার থাকবে না। ভবিষ্যতে এখানে বিজনেস হাব তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। বর্তমানে কারওয়ান বাজারে 180টি স্থায়ী দোকান এবং 173টি অস্থায়ী দোকান রয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নামি দামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধ সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। আজ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার কলাকোপা ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে স্কয়ার ফার্মার, জি ম্যাক্স, সার্জেল ও হেলথ কেয়ার ফার্মার বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ সেবনে সাধারণ মানুষের প্রাণহানি হতে পারে জানিয়ে পুলিশ সুপার বলেন, ভেজাল ওষুধ বাজারজাতের সাথে জড়িত পুরো চক্রকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে। একটি সংঘবদ্ধ চক্র যারা অবৈধ লাভবানের উদ্দেশ্যে এই ধরনের নকল ওষুধগুলো ক্রয় করছে এবং তারা বিক্রি করে আর্থিকভাবে তারা হয়তো লাভবান হচ্ছে, কিন্তু অন্যের জীবনহানির আশঙ্কা তারা তৈরি করছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ না করে ইসরায়েলের ভাস্করের কাছ থেকে পুরস্কার নিয়ে দেশটিকে সমর্থন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজ উদ্ধারে অগ্রগতি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা সম্মান দুটো রেখেই বলতে চাই, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। গাজায় যে আজকে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, সেটি নিয়ে একটি শব্দ তিনি উচ্চারণ করেন নাই, একটি প্রতিবাদ তিনি জানান নাই, বরং ইসরায়েলি একজন ভাস্করের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করলেন। এটি কি? তাহলে গাজায় নারী ও শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানবাধিকার ভুলুণ্ঠিত করা হচ্ছে, সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, সেটিকেই প্রকারান্তরে সমর্থন দেওয়া নয়।
টেস্টে এখনও ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান। রূপায়ণ সিটির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরায় গর্বিত তিনি। চট্টগ্রাম টেস্টে নিজের সেরাটাই দিতে চান সাকিব। মমিনুর রিপনের রিপোর্ট। রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ উপলক্ষে রূপায়ণ সিটির উত্তরায় স্কাই ভিলা লাউঞ্জে দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রচারণামূলক কাজের অংশ হিসেবে কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করেন সাকিব। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পেয়ে যেমন উচ্ছ্বসিত রূপায়ণ সিটি, তেমন কিছুটা স্বস্তি ফিরবে বাংলাদেশ দলেও। প্রায় 1 বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি। সিলেট টেস্টে বাজে পারফরমেন্সের হতাশা ভুলে চট্টগ্রাম টেস্টে দলকে সমতায় ফেরাতে চান সাকিব। আশা তো সবসময় করি যেন জিতবো, বাট টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। সবসময় চেষ্টা করেছি টিমকে কিভাবে, টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করা যায়, দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত অ্যাট দি সেম টাইম। সাকিব নেতৃত্ব ছাড়ার পর তার জায়গায় দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে তার শুরুটা ভালোই হয়েছে, আগামীতে শান্ত আরও ভালো করবেন বলে আশাবাদী সাকিব। আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। রূপায়ণের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে চট্টগ্রামে দলের সাথে যোগ দেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।